আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। তৈরি পোশাক কারখানাগুলোর সামনে শিল্প পুলিশের ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি, এমনকি সেনাবাহিনীর সাঁজোয়া যান মোতায়েন করেও আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতির কোনো হেরফের হয়নি। অস্থিরতা ছড়িয়েছে গোটা শিল্প এলাকায়। ছুটি দিতে বাধ্য হচ্ছে কারখানাগুলো। শ্রমিকরা একযোগে বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে আসায় মহাসড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। স্থানীয় নেতৃবৃন্দের নিরাপত্তার আশ্বাসে শনিবার সকাল থেকে উৎপাদনে ফেরার ঘোষণা দেয় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। ভোর থেকেই ঝুঁকিপূর্ণ বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় পুলিশের সাঁজোয়া যান। আশুলিয়ার বাইপাইলের অদূরে পলাশবাড়ি এলাকায় অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে শনিবার বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পার্ল গার্মেন্টস লিমিটেড। বিজিএমইএর নেতারা বলছেন, এভাবে চলতে থাকলে তৈরি পোশাক শিল্প খাদে পড়বে। মালিকরা কারখানা বন্ধ করে দিতে বাধ্য হবেন। তৈরি পোশাক কারখানার খবর জানতে যাচ্ছি আশুলিয়ার জিরাবো এলাকায়। স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমানের কাছে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। জাহিদ, আজ থেকে পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছিলেন বিজিএমইএ। তো শিল্প এলাকার সবশেষ পরিস্থিতি নিয়ে আপনার কাছে কি খবর আছে আমাদেরকে জানান। নাজনীন ঠিকই বলেছেন যে তারা আসলে প্রতিদিনই এরকম একটা বিকেলবেলা বিজিএমএ মিটিং করে সবার সাথে পরিস্থিতির একটা উন্নতির আশায়, এবং তারা সেদিন একটা ঘোষণা দেয় যে কাল থেকে খোলা হবে পোশাক কারখানা। তেমনি এক ঘোষণায় আজও তুলেছিল পোশাক কারখানা, কিন্তু সকাল থেকে যে চিত্র আমরা দেখছি আশুলিয়ার শিল্পাঞ্চলের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে, সেখানকার চিত্রটা একটু অন্যরকম। সেখানে হলো যে আমরা বলেছি যে এখানে নজরুল ইসলাম মজুমদার, যাকে সবাই চেনে এক্সিম ব্যাংকের সদ্য অপসারিত চেয়ারম্যান হিসেবে, তার 3টি তৈরি পোশাক কারখানা নাসা গ্রুপের, সেই 3টি পোশাক কারখানায় দীর্ঘদিন ধরে বঞ্চনা কিংবা নানা রকম বেতন বৈষম্য নিয়ে শ্রমিকরা আন্দোলন করছিল। তো সেইখানকার শত শত বলা যায় হাজার হাজার শ্রমিক কারখানায় গিয়েছেন, আজকে যথারীতি হাজিরায় পাঞ্চ করে আবার বেরিয়ে এসেছেন। তাদের দেখা দেখি অনন্ত গ্রুপ, আমি এখন যেই প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আছি সেটা একটা অনন্ত গ্রুপ, বিশাল একটা তৈরি পোশাক কারখানা জিরাবোতে, এবং সেই অনন্ত গ্রুপেও আজকে যখন তারা এখানে স্রোতটা নেমে আসে তখন তারা ছুটি দিতে বাধ্য হয়। তো এইখান থেকে এই এই আমার পেছনে যে রাস্তাটা আপনাদেরকে যদি একটু দেখাই, যে এই এই রাস্তা দিয়ে শ্রমিকরা যখন বেরিয়ে গেছে তখন একের পর এক শিল্প কারখানায় এইভাবে তারা ছুটি দিতে বাধ্য হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তাটা কি, যে সেনাবাহিনীর সাঁজোয়া যান থেকে শুরু করে সেনাবাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেও কিন্তু আসলে পরিস্থিতির খুব একটা হেরফের হচ্ছে না। আর এখানে সেরকম হেরফের হওয়ার কোনো সুযোগও দেখছেন না এখানকার সেনা সদস্যরা, কারণ শ্রমিকদের এই সমস্যাটা, তারা এখান থেকে এককালীনভাবে কাজ না করে বেরিয়ে যাচ্ছেন। তো বেরিয়ে যাওয়ার পরে পরিস্থিতি আর সেরকম উন্নতি হচ্ছে না। তো এখন যে কটা কারখানা খোলা আছে সেই কারখানাগুলো এইখানকার কর্তৃপক্ষ তাদেরকে বোঝানোর চেষ্টা করছে তারা যাতে অন্যদের। জানছিলাম পোশাক কারখানার খবর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডে যে বিদেশি হস্তক্ষেপ ছিল তা বের হতে শুরু করেছে। সকালে নার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, আমেরিকা ও যুক্তরাজ্যে দলমত নির্বিশেষে সবার ঠাঁই হলেও শেখ হাসিনার ঠাঁই হয়নি। ভারত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে সন্তুষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক বলেও মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ভারতের বিভিন্ন কমান্ডারদের সাথে যে বৈঠক, এই বৈঠকের বিষয়ে আমি কালকেও বলেছি, এটা উদ্বেগজনক। এটা উস্কানি কিনা এটা জনমনে প্রশ্ন দিয়েছে। ইংল্যান্ড এবং অন্যান্য গণতান্ত্রিক দেশ আমেরিকা, সেখানে দলমত নির্বিশেষে যেই হোক না কেন কেউ আশ্রয় চাইলে রাজনৈতিক আশ্রয় দেয়, কিন্তু শেখ হাসিনার ভাগ্যে সেটিও জুটছে না।
দর্শক, গণভবনে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের সাথে কথা বলছেন। সরাসরি যাচ্ছে সেখানে। এবং অন্যান্য প্রতিশ্রুতিগুলো সেখান থেকে দেওয়া হবে এবং যে তালিকাটিও সেখান থেকে আমরা ঘোষণা করব। এটা এই মাসের মধ্যেই হবে। মাননীয় উপদেষ্টা আজিজুর রহমান স্যারকে জানতে চাই, আপনি একেবারে মানবাধিকার নিয়ে নানা ধরনের কাজ করে থাকেন। সাম্প্রতিক সময় যেগুলো দেখছি আসলে বিভিন্ন জায়গায় আমরা গতকালকে দেখলাম যে কিছু মাজারে হামলা হয়েছে, হামলা হচ্ছে, হ্যাঁ, তারপরে কিছু শিক্ষকদেরকে যেভাবে নিপীড়ন করা হচ্ছে। তো আপনি একজন মানবাধিকার কর্মী ছিলেন, এখন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন, পাশাপাশি এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অনেকেই মানবাধিকার কর্মী রয়েছেন। সেই জায়গাগুলোতে আসলে কী ধরনের ব্যবস্থা আপনারা নিচ্ছেন? কারণ এই আন্দোলনটা হয়েছিল মানুষের মানবাধিকার রক্ষা করার জন্য, সেখানে কি এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা? আমরা এই ব্যাপারে খুব সিরিয়াসলি দেখছি। আমরা এই ধরনের ঘটনা যেন না ঘটে সেটার জন্য উদ্যোগ নিচ্ছি এবং বারে বারেই আমরা এই ব্যাপারে আমাদের নিজেদের পক্ষ থেকে যত দূর এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিপ্লয় করে কাজ করা যায় সেটা চেষ্টা করছি। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আমরা বারে বারে বলেছি আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। থ্যাংক ইউ সো মাচ। শ্রমিক হত্যার যথাযথ তদন্ত করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন শ্রমিক হত্যার ঘটনা নিয়ে গঠিত গণতদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মোহাম্মদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মজুরি আন্দোলনে গার্মেন্টস শ্রমিক হতাহতের ঘটনার অনুসন্ধান প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শ্রমিকদের নিয়মিত মজুরি বিন্যাসে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নিশ্চিত সহ ৯ দফা সুপারিশ তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে গণতদন্ত কমিটির সদস্যরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে যেভাবে শ্রমিকদের উপর হামলা করা হয়েছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও একইভাবে শ্রমিকদের উপর হামলা করা হচ্ছে। শ্রমিকদের জীবন মান উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় গণতদন্ত কমিটি। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকার শীর্ষে অবস্থান করছে ভারত। তাদেরই মাঠে বড় পরীক্ষার মুখে পড়তে হবে বাংলাদেশকে, তাই সতর্ক অবস্থানে দলের সবাই। পাকিস্তান সফরের মতো পারফরমেন্সের ধারাবাহিকতা রাখাই এখন বড় চ্যালেঞ্জ বলছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব জানাচ্ছেন কুশল ইয়াসির। পাকিস্তান মিশন সফল, এবার বাংলাদেশের সামনে ভারত সফর। শক্তির বিবেচনায় বাংলাদেশ থেকে ঢের এগিয়ে ভারতীয়রা, তাও আবার তাদেরই মাঠে খেলা। লাল সবুজদের সাম্প্রতিক পারফরমেন্স আশা জাগানিয়া, তবু বাস্তবতাকে সামনে রেখে পরিকল্পনা করবে বাংলাদেশ। সফরটি বেশ গুরুত্বপূর্ণ নাজমুল হোসেন শান্তর কাছে। সম্পূর্ণ ভিন্ন একটি সিরিজ, কন্ডিশনও আলাদা, তাই নতুন ছক নিয়ে এগিয়ে যেতে চান অধিনায়ক। খুব বেশি দূরে চিন্তা না করে আমরা যদি আমাদের প্রসেসগুলো মেনটেন করে, আমরা যদি আমাদের নিজেদেরকে নিয়ে বেশি চিন্তা করে আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা কী কী আছে এগুলো যদি আমরা ফোকাস করে, আমার মনে হয় যে ভালো করা সম্ভব। আপনি যেটা বললেন ডিফারেন্ট ভেন্যুতে খেলা, অবশ্যই এই অ্যাডজাস্টমেন্টটা তো প্লেয়ারদের থাকতেই হবে। এখন পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে এই জিনিসটা হয়েই থাকে। সো খুব বেশি ওটা নিয়ে চিন্তা না করে যতটুকু সম্ভব যে ফ্যাসিলিটিসগুলো আমাদের আছে ওইখান থেকে কত ভালো প্রিপারেশন নিয়ে আমরা যেতে পারি, এটা ইম্পর্টেন্ট। প্রত্যাশা অনেক বেশি, জয়ের ধারা অব্যাহত রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলের জন্য। অবশ্যই ইন্ডিয়া অনেক চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য, এবং আমাদের যে টিম আছে আমরা যদি আমাদের প্ল্যান, আমাদের পারফরমেন্সটা ঠিক মতো করতে পারি, ওইখানেও ভালো রেজাল্ট করা সম্ভব। বাট খুব বেশি আগে চিন্তা না করাটা ইম্পর্টেন্ট, প্রেজেন্টে থাকাটা খুব জরুরি, প্রসেসটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। আর ইন্ডিয়া আমাদেরকে নিয়ে কি চিন্তা করছে আসলে ওইদিকে ফোকাস না করে আমার মনে হয় যে আমরা আমাদেরকে কত ভালো প্রিপারেশন নিয়ে আমরা ওই সিরিজে ঢুকতে পারি। ভারতের বিপক্ষে 19 সেপ্টেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। 15 সেপ্টেম্বর ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।